অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু খেলা জমে গেছে। এত বড় লোকদের সরকার ওতে পেপারে দেখছে দুদিন অন্তর 5 কোটি টাকা 15 কোটি টাকা 10 কোটি টাকা সব বিক্রি হয়ে যাচ্ছে। নেতা সরকার বড় লোকদের গরিবদের কোনো সরকার কোয়ালিফিকেশন দেখছেন না 3000 টাকা দিতে গিয়ে এরকমই 1 লাখ টাকার উপরে যাদের বেতন না তাদেরও একটু কোয়ালিফিকেশন। এত ভরসা সরকারের কাছ থেকে কে চেয়েছে আমি জানি না, কিন্তু ভুল করেও এই ভাতার উপর ভরসা করে বসে থাকবেন না। পয়সা এমন জিনিস ভাই রে ভাই, যে যেমন নাচাবে সে তেমন। দর্শক, আমি অরবিন্দ, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল। চলুন আজকে দেখে নেব বিস্তারিত খবরাখবরগুলি। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত খবরাখবরগুলি এক এক করে দেখা যাক। রাজ্যে বিধায়ক হতে গেলে কোনো যোগ্যতা লাগে না, কোয়ালিফিকেশন লাগে না, শিক্ষাগত যোগ্যতা লাগে না। সেই রাজ্যের 3000 টাকা ভাতা পেতে গেলে এত কোয়ালিফিকেশন, এত যোগ্যতা, এত বাড়ির সবার ডকুমেন্টস, বাড়ির ইনকাম, এত কিছু কি করে লাগছে সত্যি বুঝতে পারছি না। বিধায়কের যার বেতন হচ্ছে 1 লাখ টাকার উপরে, 1.5 লাখ টাকার কাছাকাছি, সেখানে শিক্ষাগত কোনো যোগ্যতাই লাগছে না। এরকম অনেকজন আছে 5 পাস 8 পাস মাধ্যমিক পাস, তারা 1.5 লাখ টাকার কাছাকাছি বেতন পাচ্ছে। তাদের ফ্যামিলির ইনকামও দেখছে না, ফ্যামিলির কে কি কাজ করে সেটাও দেখছে না। অথচ এরা 3000 টাকা ভাতা পেতে গেলে আমাদের মতো সাধারণ মানুষ যারা ভোট দিয়ে যাদের দাঁড় করেছে এবং যে সরকার গঠন করেছে তাদের 3000 টাকা দিতে মানে নেওয়ার জন্য এত কোয়ালিফিকেশন দিতে হচ্ছে। তাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে, বাড়ির সবার ঠিকুজি নিকুজি দিতে হবে, তাছাড়াও বাড়ির কে কি ইনকাম করে সেটাও দিতে হবে। তাই বলো এরকম ভাতা 3000 টাকা আমাদের দরকার নেই, আমাদের যেরকম আছে ওটাই ভালো। শুধু এইটুকু বলবো, যেরকমই আমাদের কোয়ালিফিকেশন দেখছেন না 3000 টাকা দিতে দেওয়ার জন্য, সেরকমই 1 লাখ টাকার উপরে যাদের বেতন না তাদেরও একটু কোয়ালিফিকেশন দেখুন, তাদেরও পরীক্ষা দ্বারা যোগ্যতা যাচাই করে ওইসব পদগুলো দিন। কারণ টাকার আপনাদের কাছে মূল্য নাও থাকতে পারে, কিন্তু আমাদের মতো সাধারণ গরিব মানুষদের কাছে 1 টাকার মূল্য অনেক। যেখানে 3000 টাকা দিতে গেলে এত সমস্যা হচ্ছে, সেখানে এত বিধায়ক এমএলএদের 1 লাখ টাকার উপরে বেতন মানে কি করে দিচ্ছেন, তাছাড়া এত সুযোগ সুবিধা। একটা বিধায়ক বা একটা এমএলএ কে কিন্তু ওরা পরীক্ষা দিয়ে দিচ্ছে না। আমাদের মতন একটা সাধারণ মানুষ ভোট দিয়ে ওদের আজকে ওই জায়গায় দিয়েছি, সেখানে একটা সাধারণ মানুষের 3000 টাকা পাওয়ার জন্য এত কষ্ট করতে হচ্ছে। অথচ ওদের 1 লাখ টাকার উপরে 1.5 লাখ টাকার কাছাকাছি বেতনের জন্য কোনো কিছু কষ্ট করতে হচ্ছে না। হ্যাঁ, বলবেন যে সাধারণ মানুষের কাজ করছে, সাধারণ মানুষ ও কি কাজ করছে? সরকার থেকে টাকা পাঠাচ্ছে, সেখান থেকে কিছু ফান্ডে রাখছে, তহবিলে ঢোকাচ্ছে, সেখান থেকে 50% কাজ করছে। কারণ যতজন এর আগে হয়েছিল সবাই নিজের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করেছে, তারপরে সাধারণ মানুষকে দেখেছে। 100-এর 50% থেকেও কম করেছে, আর বেশি বাকিটা নিজের তহবিলে ফান্ডে ঢুকিয়েছে। তাই একটা কথা বলবো, এরপর থেকে অঞ্চল বলো, বিধায়ক বলো, যেখানে হোক পরীক্ষা দিন, যে যোগ্যতা যাচাই করে পদ দেয়া হোক। কারণ সবারই যোগ্যতা যাচাই করে যখন ভাতা দেয়া হচ্ছে, সেখানে এত টাকা বেতনের যোগ্যতা যাচাই না করে কেন দেয়া হবে? তাই একটাই কথা সরকারকে বলবো, এরপর থেকে সবকিছু যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিয়ে সবকিছুর পদ যেন দেয়া হয়। কারণ এটা আমার রিকোয়েস্ট, সরকারের কাছে অনুরোধ। কারণ সবাই চায় যে অনেক টাকা ইনকাম করতে, এমনকি তারা আবার রিটায়ারমেন্টের পরও 5 বছর পর রিটায়ারমেন্টের পরও তাদের আবার পেনশন আছে। তো তাই বলবো, তারা কিন্তু কোনো পরীক্ষা দেয়নি বা তাদের কোনো যোগ্যতাও মানে প্রমাণ দেয়নি। অনেকজন যে 5 পাস 8 পাস, তারা কোন পরীক্ষায় পাস করে বা কি নিয়ে আজকে 1.5 লাখ টাকার উপরে বেতন পাচ্ছে? ওই আমাদের মতো এক 2 করে সাধারণ মানুষের জন্যই আজকের ওই পদটা পেয়েছে। অথচ এই সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গেলে কি করতে হবে? ওইকে 1 মাস 2 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর তাদের সঙ্গে কথা বলতে হবে, সরাসরি আবার হয়তো বলা যাবে না। তাই সরকারকে একটা কথা বলবো, সাধারণ মানুষের জন্য যেভাবে পদটা পেয়েছেন না, সেইভাবে সাধারণ মানুষের দিকটা একটু দেখুন, এটুকু অনুরোধ। যেখানে 3000 টাকার ভাতার জন্য আমাদের এত কোয়ালিফিকেশন দিতে হচ্ছে, সেখানে 1.5 লাখ টাকার কাছাকাছি বেতনের জন্য কোনো কোয়ালিফিকেশন কেন দিতে হচ্ছে না? এরকম আমাদের চোখে দেখা অনেক বিধায়ক দেখেছি 8 পাস মাধ্যমিক পাস, তারা কি করে 1.5 লাখ টাকা বেতনে চাকরি পায়? যেখানে 1 লাখ টাকার উপরে বেতন পেতে গেলে ওদের অনেক মানে স্টাডি করতে হয়, অনেক মেরিট থাকতে হয়, ভালো পরীক্ষা এক্সামে আইপিএস অফিসার হতে হয়, মানে পরীক্ষা পাস করতে হয় ডাব্লিউবিএস পরীক্ষায়। সেখানে মানে কোনো কোয়ালিফিকেশন ছাড়া এত টাকা বেতন পাচ্ছে। হ্যাঁ, আপনারা বলবেন ওরা মানে দাঁড়িয়েছে, হ্যাঁ ওরা কিন্তু কোনো নিজের যোগ্যতা দাঁড়ায়নি। আমাদের মতো সাধারণ মানুষরা ভোট দিয়ে ওদেরকে একটা
একটা পদ দিয়েছি, সেখানে তাদের যদি এত টাকা বেতন হতে পারে, আমাদের মতো সাধারণ মানুষকে তো 10,000 টাকা করে পার ডে দেওয়া উচিত প্রত্যেক মাসে। সে 3,000 টাকা পাওয়ার জন্য এত কোয়ালিফিকেশন দিতে হচ্ছে। তাই আমরা 3,000 টাকাও চাই না, আমার যে বাজার দর কমিয়ে দেওয়া হোক। বারবার একটাই রিকোয়েস্ট আমার, আগে যেরকম 100 টাকা দিয়ে ব্যাগ ভর্তি বাজার হতো, এখন সেরকমই 100 টাকা দিয়ে ব্যাগ ভর্তি বাজার যাতে করতে পারি সেই ব্যবস্থাটা করো। এত বাজার দর বৃদ্ধি হয়েছে, আমাদের মতো সাধারণ মানুষরা সত্যি মানে মাসের পর মাস দিনের পর দিন মানে ঠিকঠাক খেতেই পাচ্ছি না। একটা বাড়িতে যেখানে বয়স্ক বাবা মা আছে, স্ত্রী আছে, একটা ছোট বাচ্চা আছে, সেখানে মাসে শুধু চাল ডাল গ্যাস বিদ্যুৎ ওষুধ আর যাতায়াত ধরলেই 12-13 হাজার উধাও। কোনো বাড়ি ভাড়া, বড় অসুখ, হাসপাতাল ভর্তি, অপারেশন বা পরীক্ষা নিরীক্ষা খরচা বা বিয়ে শ্রাদ্ধ উৎসব অতিথি ঋণের কিস্তি এসব না ধরেই কত খরচা? 12-13 হাজার টাকা। অর্থাৎ এই ধরনের একটি পরিবারের পিছনে ন্যূনতম প্রয়োজন 1,20,000 থেকে 1,56,000 টাকা। এবার সরকার বাজেটে ঘোষণা করেছে ভরসা ভাতা। এত ভরসা সরকারের কাছ থেকে কে চেয়েছে আমি জানি না, কিন্তু ভুল করেও এই ভাতার উপর ভরসা করে বসে থাকবেন না। কারণ সেখানে বলা হয়েছে এই ভরসা ভাতার 3,000 টাকা তারাই পাবে যাদের 1 বছরের আয় 1 লক্ষ টাকা। আচ্ছা, যে বাড়িতে বৃদ্ধ বাবা আছেন, যে বৃদ্ধ মা আছেন, স্ত্রী আছেন, একটা ছোট বাচ্চা আছে, সেখানে সেই একজন যুবকই সংসারের একমাত্র ভরসা। সেই সংসার আজকের দিনে 2026 সালে দাঁড়িয়ে কি করে 10 থেকে 12,000 টাকার নিচে চলবে? একবারও ভেবেছেন? দেশের যুবকরা বহুদিন ধরে একটাই কথা বলে এসেছে, ভাতা নয় কর্মসংস্থান চাই। এবং সরকার গঠনের আগে তেনারাও বলেছিলেন আমরা ভাতা নয় কর্মসংস্থান দেব। সেখানেও 1 লাখ সরকারি চাকরিতে 33% মহিলাদের জন্য রিজার্ভেশন। এই বিষয়ে আমি অবশ্যই পরে আলোচনা করব আপনাদের সাথে। এখন আসি ভরসা ভাতার শর্তে। ধরুন একজন বাবা রিক্সা চালান, মা লোকের বাড়ি কাজ করেন, দুজন মিলে বছরের আয় হলো 1,20,000 টাকা। আমি জানি আপনারা অনেকে বলবেন তারা খুব ধনী, ওদের তো দরকার নেই। বুকে হাত রেখে একবার বলবেন সত্যি কি তারা ধনী? তাদের কি সংসারে কষ্ট নেই? তাদের বাড়িতে কি বাজারের দাম কম, নাকি তাদের গ্যাস অর্ধেক দামে আসে? ওষুধ তাদের কি ফ্রি পাওয়া যায়? কোনোটাই নয়। এই যে বলা হয়েছে গ্র্যাজুয়েট বেকাররা 3,000 টাকা পাবেন, আমি জানতে চাই যে পরিবারের মাসিক আয় 7 থেকে 8,000 টাকা, সেই পরিবারের ছেলে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়লো কিভাবে? অনেকেই পারবেন, অবশ্যই পারবেন, বৃত্তি পেয়ে পাবেন, অসাধারণ সংগ্রাম করলে অবশ্যই পাবেন। তাও গড়ে তার মান খুব বেশি ধরলে 20%। কারণ বাস্তবে হাজার হাজার পরিবার ক্লাস 10 বা 12 এর পর থেকেই ছেলেরা কাজে নেমে পড়ে। কারণ সংসার, বাজার, ইলেকট্রিক বিল, গ্যাসের দাম, ওষুধের দোকান আর অভাব কখনো অপেক্ষা করে না। তাই যে ছেলে সংসার বাঁচাতে পড়াশোনা ছেড়ে দিল সে 2,000 টাকা পাবে, আর যে ছেলে পেটে গামছা বেঁধে গ্র্যাজুয়েশন শেষ করলো সে 3,000 টাকা পাবে। এই দুজনের মধ্যেও কতজন প্রকৃতপক্ষে শর্ত পূরণ করতে পারবে একবার ভেবেছেন? যদি আয়ের সীমার কারণে সেই পরিবারের ছেলে মেয়ে এই প্রকল্পের বাইরে চলে যায় তাহলে তো প্রশ্ন উঠবেই। আবার কি শর্তের উপর শর্ত? যদি কোনো পরিবার ইতিমধ্যেই অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পায় তাহলে এই ভরসা ভাতা তারা পাবেন না। যদি আর্থিকভাবে পিছিয়ে পড়া দুর্বল পরিবারগুলোই বাদ পড়ে যায় তাহলে এই প্রকল্প কাদের জন্য? একজন যুবকের স্বপ্ন কি মাসে 2 থেকে 3,000 টাকায় সীমাবদ্ধ থাকে? সে কি ভাতা চেয়েছিল নাকি একটা কাজ চেয়েছিল? কর্মসংস্থানই একজন মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়, এটা আমরা সবাই জানি। তাই আজ আলোচনা কিন্তু ভাতার নয়, আলোচনা হলো যে যুবক কাজ করতে চায় তাকে কি কাজের সুযোগ দেওয়া হচ্ছে নাকি ভরসার নাম করে অপেক্ষা করতে বলা হচ্ছে? উত্তরটা আপনারা দেবেন। এই অন্নপূর্ণা যোজনার কাজটা কিভাবে হয়েছে আমি আজকে ডিটেলসটা বলবো। কি হবে সেটা কিন্তু বলতে পারবো না, তবে কি কি হয়েছে সেটা আশা করি কিছুটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আপনাদের অনেকেই প্রশ্ন করছেন দিদি এটা কি, দিদি এটা কি হবে। তো কি হবে আমি এটা জানি না, তবে কি কি হয়েছে আমি সেটা আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে সরকার আসার পর অন্নপূর্ণা যোজনা, যেটা 12 পাতার একটা 13 পাতার ফর্ম, অনেকেই আবার আমার কথা ধরছেন 13 পাতা, তো 13 পাতাতে কিন্তু শেষ পাতাতে শুধু সিগনেচারটাই করতে হচ্ছে, কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। তো 12 পাতাটাই ফিল আপ করতে হচ্ছিল, মানে বলা হয়েছিল।
তারপরে যখন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে অন্নপূর্ণা উদ্বোধন করবেন উনি 3 তারিখে, তখন সেটা সিস্টেমটা কিন্তু অন্যরকম ভাবে করা হলো, যেটা হচ্ছে যে 3 পাতা যেটা উপভোক্তা, যিনি উপভোক্তা তার ডিটেলসটা দিলেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে, এটা বলা হয়েছিল। এবার বলা হওয়ার মতনই কিন্তু কাজ হয়েছে। শনিবার রবিবার এই দুটো দিন কিন্তু সুন্দরভাবে কাজ হয়েছে, আর যারা ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু টাকা পেয়ে গেছে। হ্যাঁ, আবার এটাও আপনারা বলতে পারেন যে আমরা কিন্তু ওই 2 দিনের মধ্যেই ফর্ম জমা দিয়েছি কিন্তু টাকা পাইনি, সেটাও একটা ব্যাপার। সেটা ব্যাপার কি, যে একটা সরকার নতুন নতুন এসেছে, সবকিছু সিস্টেম করতেও তো সময় লাগে, সে সময়টুকু তো দিতে হবে। আর প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি বা ব্লকে একটা টার্গেট দিয়ে দেওয়া হয়েছিল, যে ধরুন আমি বলছি সাপোজ যে আমার মিউনিসিপ্যালিটিতে হয়তো বলেছে 2200 আমি দিব, তো এবার 2 দিনে এত কাজ হয়েছে যে 3000 ফর্ম কিন্তু আমাদের মানে ভেরিফাই হয়ে গিয়েছে। তো এবার 3000ই তো দিবে না, যেহেতু প্রত্যেকটা ব্লকেই দিতে হচ্ছে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি দিতে হচ্ছে, তো সেই জন্য 2200ই দিবে, বা 3000-এর মানে যে 800, সেই 800 কিন্তু আটকে গেল। তো সেই জন্য কি হচ্ছে যে ওই 800 জন এই 2 দিনের মধ্যেই করেছিল ফর্ম ফিল আপটা, কিন্তু 2 দিনের টাকাটা কিন্তু ওরা পায়নি। সেটা কিন্তু কোনো কেউ বদমাইশি বা শয়তানি করে কিন্তু করেনি। আপনারা সকলে ধৈর্য ধরুন, আপনারা পরের মাসে হয়তো পেয়ে যাবেন। আর আমি আরেকটা কথা বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আমাদের মেয়েদের তরফ থেকে, যে এই টাকাটা না মহিলাদের খুব দরকার। যে আপনারা তো একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যতদিন অন্নপূর্ণা যোজনা শুরু না হবে ততদিন লক্ষ্মীর ভান্ডারটা পেতে থাকবে, তো 3 মাস হয়ে গেল, অনেকেই পায়নি, তো তারা অনেক বিপদের মধ্যে আছে। আপনারা জানেন যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে একটা লোন পাওয়া যায়, তো অনেক মহিলারা কিন্তু সেই সেলফ হেল্প গ্রুপ থেকে লোন নিয়েছে। এবার লোন নিয়ে যে শোধটা ওরা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমেই কিন্তু শোধ করতো, যে মাসে মাসে 1000 টাকা বা 1200 টাকা দিতেই হতো, সেটা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমেই করতে হতো। তো এখন হচ্ছেটা কি, যে তাদের কাছে তো টাকা আসছে না, তারা দিতে পারছে না, তারা অনেক বিপদের মধ্যে আছে। তাই দয়া করে আপনারা যত তাড়াতাড়ি পারেন এই অন্নপূর্ণা যোজনার সবকিছু মানে বাধা বিপত্তি কাটিয়ে দেন, আর সবাই যেন পায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। কারণ হচ্ছে সবাই বলতে অনেক গরিব মানুষ। আমার সেলফ হেল্প গ্রুপের এমন একটা মেয়ে সেদিন এত মানে খারাপ লাগলো শুনে, যে সে নাকি ওই টাকাটা দিয়ে ওষুধ খেতেন, তো সেই টাকাটা উনি পাচ্ছেন না, তাতে খুবই অসুবিধা হচ্ছে। তো যত তাড়াতাড়ি পারবেন, আর সামনের মাসে যেন সবাই পায়, প্রত্যেকে পেয়ে যায়, যারা যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছেন সেদিকে একটু খেয়াল রাখবেন। আর সকলে খেয়াল রাখবেন যে আপনাদের ডিবিডি লিঙ্কটা আছে কিনা। এক একজনের 2-3টা অ্যাকাউন্ট থাকাতে যেটাতে ডিবিডি লিঙ্ক আছে সেটা কিন্তু আমি কিন্তু একটু বানিয়ে বা ভুল কারো অসুবিধা হোক সেই জন্য কিন্তু বলছি না, সুবিধার জন্যই বলছি। যেটা হবে সেটা বলতে পারবো না, যেটা হচ্ছে সেটা বলে দিচ্ছি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু খেলা জমে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, কেন আপনি তো দেবেন টাকাটা আমাকে, তাহলে আমার হাজব্যান্ডের প্যান কার্ড কেন দিতে হবে, কেন আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে কত টাকা আছে বা তার অ্যাকাউন্ট ডিটেল কেন দিতে হবে, তিনি কেন দেবেন, তিনি তো দিতে চাইছেন না, এই সমস্ত বলছিলেন। তারপরে আমি একটু ভালো করে খোঁজখবর নিতে গিয়ে যেটা দেখলাম, যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তো যা বলার পরিষ্কার একদম বলে দিয়েছেন। একদিকে যেরকম অগ্নিমিত্রা পল, তিনি পরিষ্কারই বলেছেন যে মাসে 3000 টাকা করে, বছরে 36,000 টাকা সরকার দেবে, আর সরকার খোঁজ খবর নেবে না। ঠিকই তো, সরকার কি কোনো তথ্য ছাড়া যাকে তাকে যা খুশি দিয়ে দেবে নাকি? এটা কখনো হয়? সরকারের টাকা তো আসলে মানুষের করের টাকা। ঠিকই তো বলেছেন অগ্নিমিত্রা পল, খোঁজ খবর নিয়েই তো দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুল করেছিলেন, কোনো খোঁজ খবর না নিয়ে সবাইকেই দিয়ে দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। এবার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন সেটা তো একেবারে পরিষ্কার, তিনি পরিষ্কার করেই বুঝিয়ে দিলেন যে কারা পাবেন আর কারা পাবেন না। কি বললেন? যাদের ছেলে মেয়েরা ভ্যাকসিনেশন দেয়া হয়নি, যাদের ছেলে মেয়েদের, তাদের অন্নপূর্ণা ভান্ডার তাদের জন্য নয়। এবং তিনি কি বললেন, যে যাদেরকে ভ্যাকসিনেশন দিতে গেলে তারা বলেন যে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কারা, কাদের থেকে এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি সে তো আমরা সবাই জানি। কাদের উদ্দেশ্য করে তিনি বললেন বোঝাই যাচ্ছে, অর্থাৎ মুসলিমরা। তারা এই নিয়ে এর আগেও বহু হয়েছে, এরকম বহু খবর উঠে এসেছে
যে তারা ভ্যাকসিনেশন নিতে চান না, তারা মনে করেন এতে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে, আর সেই কারণেই তাদের নাম না করে তাদেরকে ইঙ্গিত করলেন যে ভ্যাকসিনেশন যারা নেন না তারা লক্ষ্মীর ভাণ্ডার, এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। আরও একটা বিষয়ও কিন্তু শুভেন্দু অধিকারী বললেন, তিনি বললেন যে যারা সরকারি স্কুলে বা সরকার পোষিত স্কুলে পড়াশোনা করে না, যাদের বাচ্চারা, তারাও পাবে না। এবং তার সাথে আরও একটুখানি বাড়িয়ে তিনি যেটা বললেন যে যাদের বাচ্চারা এমন জায়গায় পড়াশোনা করে যেখানে তাদের এমন শিক্ষা দেওয়া হয় যে বন্দে মাতরম বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, অর্থাৎ বুঝতেই পারছেন ইঙ্গিতটা কাদের দিকে, যাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে তাদের দিকেই নিশ্চয়ই ইঙ্গিত। নাম করেননি অবশ্য তিনি, একদমই উচ্চারণ করেননি, কিন্তু বোঝা যাচ্ছে ইঙ্গিতটা কাদের দিকে, অর্থাৎ এই মুসলিম সম্প্রদায়ের মহিলারা তারা অন্নপূর্ণা ভাণ্ডার আর পাবেন না, এটা মোটামুটি নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায়, কারণ অন্ততপক্ষে শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো কথা হলো যে এটা পরিষ্কার করে বলে দিলেই তো হয়, সেটা সরাসরি কেন বলছেন না? আসলে ভোটের আগে তো তারা বলেছিলেন যে সবাইকে দেয়া হবে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা তাদের সবাইকে দেয়া হবে। তো এখন সেখান থেকে খানিকটা পিছিয়ে আসছেন হয়তো, সেই কারণে এখন বলছেন। ভোটের আগে তো ভোটটা সবার দরকার ছিল, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার যেটা পাল্টে হয়েছে, সে অন্নপূর্ণা ভাণ্ডার সবাইকে দেওয়ার দায় তো এখন সরকারের নয়। সরকার যখন এতগুলো টাকা দেবে বছরে, তাদেরকে হিসেব করে বুঝে শুনেই তো দিতে হবে, সেই জন্যই তারা সেই সিদ্ধান্তটা নিচ্ছেন। এই নিয়ে এত অবাক হওয়ার আর বা এত হইচই করার তো কোনো কারণ নেই। পরিষ্কার বুঝে নিন, আপনি মুসলিম, আপনি ভাই পাবেন না। আর পেতে পারেন, ভ্যাকসিনেশনটা দিতে হবে এবং এমন স্কুলে পড়াতে হবে, সরকারি স্কুলে, যেখানে ওই সমস্ত ওই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে পারবে না আপনাদের বাচ্চারা। কাজেই সেগুলো যদি মেনে নেন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, না হলে কিন্তু পাবেন না। বছরে 36,000 টাকা গন, ওটা আর পাচ্ছেন না। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি ছিল রাজ্যের প্রতি মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে 3,000 টাকা করে মাসে দেওয়ার প্রতিশ্রুতি। লক্ষ্মী ভাণ্ডার পেতেন রাজ্যের 2,42,00,000 মহিলা, আর আজকে রাজ্য বাজেটে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য মোট অ্যালট করা হলো বছরে 36,000 কোটি টাকা, অর্থাৎ মাসে 3,000 কোটি টাকা। মাসে 3,000 কোটি টাকা দিয়ে কেবলমাত্র 1 কোটি মহিলাকেই মাসে 3,000 টাকা করে দেওয়া সম্ভব। তার মানে যে 2,42,00,000 মহিলা এই সুবিধা পেতেন, তার মধ্যে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী যারা রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি কোনো বেতন পান বা সরকারি কোনো টাকা পান, তাদের সংখ্যাটা যদি বাদ দেওয়া হয় বা এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ গেছে, যে জীবিত মহিলাদের নাম বাদ গেছে, সেই সংখ্যাটাও যদি এই 2,42,00,000 থেকে বাদ দেওয়া হয়, তাহলে সেই সংখ্যাটা কোনোভাবেই 30 লক্ষ বা 35 লক্ষের ওপর হচ্ছে না। শুভেন্দু অধিকারীও সেই কারণেই হয়তো 30 লক্ষ সংখ্যার মহিলার নাম বাদ যাওয়ার কথা বলেছিলেন। তাহলে যদি 2,42,00,000 থেকে এই 35 লক্ষ বা 40 লক্ষ নামই যদি বাদ যায়, তারপরেও যোগ্য মহিলার সংখ্যা 2 কোটির ওপরে থাকছে। তাহলে 2 কোটির ওপরে যোগ্য মহিলার মধ্যে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে সর্বোচ্চ কেবলমাত্র 1 কোটি মহিলাকে এই মাসিক 3,000 টাকা করে দেওয়া হবে। পয়সা এমন জিনিস ভাইরে ভাই, যে যেমন নাচাবে সে তেমন নাচবে। এই যেমন লক্ষ্মীর ভাণ্ডারটা, এই লক্ষ্মীর ভাণ্ডার পেতে গিয়ে আমরা যে কি নাচ নাচছি ওদের ওই সরু সুতোয়, ভগবান জানে। যাগে তবু তো 3,000 টাকা পেতে গেলে এইটুকুনি কষ্ট করবে না? ওমা, সে কি ফ্রিতে খাবে নাকি? ওরা যেমন নাচাবে তেমন নাচতে হবে, কোনো গল্প নেই। সেই জন্যই তো বলছি, আরে ভাই কদিন আগে বললো সবাই ডিবিটি লিঙ্ক করো, আরে 2 দিন খাওয়া নেই দাওয়া নেই, এসে ব্যাংকে ছুটে ছুটে তাদের মুখ শুনে কুত্তার মতন দাঁড়ায় দাঁড়ায় সেই তাদের গিয়ে আবার হাতে পায়ে ধরে সেই ডিবিটি লিঙ্কটা করালাম, যদি বা করালাম। এইবার বলছে যাও, হবে না, এবারে যাও আবার অফলাইনে ফর্ম ফিল আপ করো। এইবার সেই অফলাইনে ফর্ম ফিল আপ করতে সে আবার তাদের মানে আমাদের গুরুজনের তাদের সব জিনিসপত্র টেনে টেনে আনতে, সেই 14 পুষ্টি ষষ্ঠী পুজো করে দিয়ে তারপরে রান্না বান্না বাদ দিয়ে ভাইরে ভাই সেই ফর্ম ফিল আপ করে এলাম। এইবার ফর্ম ফিল আপ করে আসার পর এইবার শুনছি যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, এত সব করার কথা তো কিচ্ছু বলা হয়নি, বলেছিল ভোট দিয়ে নিয়ে আসো, আমরা
প্রত্যেকের ব্যাংকে 3,000 টাকা করে দেবো। সেখানে বলেনি যে এই ফিরিস্তি, তখনও ব্যাপারটা জানতাম না কেউই। সবাই আশা করে ভোট দিয়ে বাবা টেনে টুনে নিয়ে এসে সেখানে বসিয়ে দিল গদিতে। এইবার গদিতে বসে রেস্ট নিচ্ছে আর বলছে কত রকম, মানে এই করো সেই করো, ঠিক আছে। তা আসলে আমরা কি পাবো? কিন্তু এইবার যারা ওই 30 লক্ষ ছেলে বাদ দিয়ে তাদেরকে দিচ্ছিল, তা সেখানেও তারা পারতো। তারা এখন অনলাইনে যখন ফর্ম ফিল আপ করতে বলছে, সেখানে তো শুধু আধার কার্ড আর ওই ভোটার কার্ড আর এই কিছু কয়েকটা ডকুমেন্টস দিলেই হয়ে যাচ্ছে। তাহলে তখন ওরা তো আধার কার্ড আর ভোটার কার্ড দিলেই তো ব্যাংকের সব লিঙ্ক পেয়ে যাবে। তাহলে আবার এত ব্যাংকের এই সব হ্যানা ত্যানা, এই কটা ঘর কটা রুম, এত সব জানার দরকার কি ছিল? যাই হোক, ওইগুলো করে করে মানে কিছুটা খাটাখাটনি করে সময় গেল, মানুষের সময় নষ্ট করানো গেল। যাকে এইবারে বলছে যে যাদের টাকা, বলতে চাইছি যাদের টাকা ঢুকেছে, মানে ওই 3,000 টাকা করে যাদের ঢুকেছে, আসলে তাদের কি 2 মাসের? কেউ বলছে আমাদের 2 মাসের একসঙ্গে টাকা ঢুকেছে। আরে 2 মাসে ঢুকেছে না 1 মাসে ঢুকেছে, তারা তো নিজেই বুঝতে পারছে না, কারণ তারা তো ফর্ম ফিল আপই করেনি। আরে ফর্ম ফিল আপ না করেও পেয়েছে। আবার কেউ একজন বলছে বিজেপি কর্মী, মানে বিজেপির আর কি সদস্য, তাদেরই কার ব্যাংকে জানি না, মানে টাকা ঢুকেছে, মানে এই অন্নপূর্ণা ভান্ডার। তাহলে সেই ছেলেদের ভান্ডারে আবার কি করে টাকা গেল গো? যদি ওরা সার্চ করে দিল, তাহলে এগুলো এটা কিছু ব্যাপার আছে। এ ব্যাপার না থাকলে মানুষকে এতভাবে নাচাচ্ছে, আর মানুষ সেই নাচে নেচে যাচ্ছে। আসলে পাবো কিনা সেটাও এখন বুঝতে পারছি না। এই যে জমা ফমা দেওয়া আছে, এখন কি আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে? সেটাও তো বুঝতে পারছি না। আমরা তো 3 তারিখের পরে যাই হোক জমা দিয়েছি। আচ্ছা 3 তারিখের পরে না তা বলে যাচ্ছে, যে যা পাচ্ছে সে তাই এসে বলে যাচ্ছে। বুঝতে পারছি না কার খবরটা সত্যি আর কার খবরটা মিথ্যে, কিছুই তো বোঝা যাচ্ছে না। আসলে ওরাও তো নিজেরা ভালো করে ঝেড়ে কাশে না, কি করে কাশবে? আসলে গলাই তো পরিষ্কার নেই, সে যখন যা পাচ্ছে তখন তাই বলে যাচ্ছে। তাই এবারে বলো, এবারে কি করতে পারি বলো? এই নাচ নেচে নেচে তারপর তো আমাদের বড়েরাই আমাদের মুখ করবে রে ভাই, বলবে যা নেচেছিলিস কি পাওয়া, মানে টাকা পাবি, ঘুরতে যাবি, আনন্দ করবি, খাবি, তা কই এবারে পেলি না। এবার ওরাই তো আমাদের সেই কোথায় দুচ্ছাই করবে বাবারে বাবা। মানে এখন ওই আমাদের সেই মানে কি বলবো, মানে আমাদের সেই উঁচু মাথাটা নিচু হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এবার বলো আমরা কি করতে পারি? আমরা আসলে এখন বসে বসে কি করব সেটাই ভাবছি। আমি কিন্তু সরকারের বিরুদ্ধে না, তবে যেটা দেখি সেটা বলি। এখন আমার কথা যদি কারোর খারাপ লাগে আমি কি করতে পারি? হ্যাঁ, তা বলে কি মুখ বন্ধ করে নেবো? না, যতদিন চলছে ততদিন বলে নি, যখন চলবে না, বয়স হয়ে যাবে, তখন তো এমনি বন্ধ হয়ে যাবে, তাই না? তো আমি আজকে যেই কথাটা নিয়ে বলতে এলাম, আমি তো শুধু সত্যি মিথ্যাটা তুলে ধরছি, কিন্তু সবার চোখে আমি বিষ হয়ে যাচ্ছি, খারাপ হয়ে যাচ্ছি, কি যে করি বুঝতে পারছি না। যাই হোক, দেখো কালকে আমি বাজেটটা দেখিনি, যারা দেখেছে তারা জানে। অনেকে আমাকে ছবি স্ক্রিনশট পাঠাচ্ছে, আমি একটা কালকে পোস্ট করেছিলাম। তো আমি বলতে চাইছি যে আমি সরকারি চাকরি করি না, কিন্তু এই ইলেকশনের আগে থেকে এটা নিয়ে তো খুব চর্চায় ছিল মানুষের, দিয়ে পাবে স্বাভাবিক। এতদিন 15 বছরে মমতা ব্যানার্জি এত দিয়ে দেয়নি সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদেরকে। আমি চাকরি করি না একদম, কিন্তু যারা রয়েছে তাদেরকে দেয়নি। এবার তারা সেই আশাতে বসে আছে যে সরকার আমরা চেঞ্জ করেছি, আমরা পাবো, ডিএটা পাবো, ঠিক আছে, খুব ভালো কথা। আমি সরকারের বিরুদ্ধে না, কিন্তু যেই সরকার পশ্চিমবাংলায় 1.5 মাস হয়েছে বসেছে, সেই সরকারই তো দিল্লিতে বসে রয়েছে আরো 12 বছর। তো তাদেরই তো সরকার, ঠিক আছে? তো সেরকমই তারা এরকম বহু কথা বলেছে, যেই কথা তারা পরে রাখেনি। তা আমি যখন বলছি তার মানে আমি সেই কথাটা নিয়ে বলছি। আমি এক্ষুনি যে আমাদের রাজ্য সরকার বসেছে আমি তার বিরুদ্ধে বলছি তেমনটা না, তার তো সময় আছে। আর আমাদের রাজ্য সরকার, আমি যতটুকু কালকে একটুখানি শুনলাম ভিডিওতে, যে এখন মানে কালকে বাজেট হলো, এরপরে সেপ্টেম্বরে না অক্টোবরে বোধহয় দেওয়া হবে কি জারি হবে আমি জানি না, ঠিক? আমি আসল মানে কি, আমি পুরো ঘটনাটা আমি দেখিনি, যেহেতু আমি টিভি দেখি না, গরিব মানুষ তো টিভি রিচার্জ করতে পারি না, কি করবো বন্ধুরা। যাই হোক, এই ফোনে একটুখানি এই রোড দিয়ে ধার নিয়ে ওয়াইফাই নিয়ে একটু চালাই ফোনটা, এই জন্য তো তোমরা কেন আমার পেছনে লোক আমি বুঝতে পারি না। আমি এইসব করে যদি একটু পয়সা কামাই, একটু স্বাবলম্বী হতে পারবো, নিজের পায়ে দাঁড়াতে পারবো। এখন আমি অন্যের পায়ের উপর দাঁড়িয়ে আছি। বন্ধুরা, কেন তোমরা আমার যে দুঃখ কষ্টটা বোঝো না? দেখো, আমি কিন্তু তোমাদের কাছ থেকে ভিক্ষা চাইছি না, বা আমি অন্য কিছু করছি না। এই আমার যদি মুখের কথাতে তোমাদের এত জলে, আমি যদি একটুখানি এটা দিয়ে ইনকাম করতে পারি, ভালো হবে না বলো? তো যাই হোক, আসি মোদ্দা কথায়। যারা ডিএ পাবে তাদের জন্য আমার বেস্ট উইশেস। আমি তো পাচ্ছি না, আমি সরকারি চাকরি করি না,
কিন্তু যারা পাবে তাদের জন্য সত্যি আমার মন থেকে অনেক শুভকামনা। আমারটা হয়তো তাদের দরকার নেই আমি জানি, তবুও যারা আশা করে রয়েছে, প্রত্যেকটা মানুষই যারা কাজ করে তারা কিছু না কিছু আশা করে যে আমার ইনক্রিমেন্ট হবে, আমার স্যালারিটা বাড়বে, আমার একটা মানে পজিশনে আমি যেতে পারবো, প্রত্যেকটা মানুষেরই। যাই হোক, সেটা তো খুব ভালো কথা, সেটা যদি হয় তাহলে খুবই ভালো, আর যদি না হয় তাহলে তো আপনারাই আবার বলতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো ভাতা। আমরা বোধহয় রাজ্য সরকার পশ্চিমবাংলায় আগে যখন ছিল, মানে মমতা ব্যানার্জির সরকার, তখন মানে 80% মানুষের মুখেই শুনেছিলাম ভাতা দিয়ে কি হবে, চাকরি চাই, ভাতা দিয়ে কি হবে, চাকরি চাই। কিন্তু সেই ভাতাটাই আবার মানে পোস্ট গ্রাজুয়েট হয়ে আবার 3,000 টাকা হয়ে গেল। কই এখন আপনারা একবার প্রতিবাদ করছেন না তো যে ভাতা কেন লাগবে? এখন তো বলাটা দরকার ছিল না। এই সরকার এসে যখন 3,000 টাকা দেবে বলেছিল বা 3,000 টাকা নিয়ে আসবে বলেছিল, এখনো যদিও সেটাও দিল্লি দূর আছে, কবে দেবে কি মানে কোন ইয়ারে দেবে কেউ জানে না, আমিও জানি না, আমার জেনে লাভও নেই। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম আসল কথা, ঠিক আছে মানলাম 3,000 টাকা দিচ্ছে, আচ্ছা আচ্ছা সিভিক ভলেন্টিয়ার আর পুলিশদের 2,000 টাকা করে স্যালারি, ওটাও তো টাইপ অফ সরকারি চাকরি, আমি দিয়েই বলবো এটাই। তো যাই হোক, এগুলো খুব ভালো লাগলো শুনে। কিন্তু আমাদের রাজ্য সরকার ক্ষমতায় আসার আগে যেই কথাগুলো বলেছিল সেইগুলো নিয়ে তো বাজেটে কোনো কথাই বললো না। বলেছিল 450 টাকা গ্যাস পাবে, আচ্ছা বলেছিল বাড়িতে বাড়িতে সোলার প্ল্যানেট দেওয়া হবে ফ্রি অফ কস্ট, বিদ্যুতের বিল 200 ইউনিট করে ফ্রি দেওয়া হবে, এগুলো কোথায় গেল? যা মানে একদিক যেই কথা নিয়ে এসেছে সরকার ক্ষমতায়, সেই কথাগুলোই তো রাখলো না, তাহলে বিশ্বাসযোগ্যতা তো এমনি হারিয়ে যায়, তাই না? এক্ষুনি আপনারা সবাই এসে বলবেন যে আমরা ফ্রিতে চাই না। আরে ফ্রিতে কেউ চায় না, আমরা কি চেয়েছিলাম নাকি সরকার কাছ থেকে যে আমাদের ফ্রিতে দেবেন তারপরে আমরা আপনাকে আনবো? সরকার তো এইসব কথাগুলো দিয়ে আমাদের কাছে এসেছে, তাই না? তো সেই কথাগুলো কি হলো? মানে 1 মাস 1.5 মাস আগে অব্দিও মানুষ যেটা শুনে এসেছে, ঠিক 1-1.5 মাস পরেই কথাটা চেঞ্জ হয়ে গেল, এটা কিরম কথা? তাহলে মানুষের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতাটা কোথায় থাকবে? ঠিক আছে, তো জানি হয়তো আমি এরপরও খারাপই থাকবো, কারণ আমি স্পষ্ট বক্তা, আমি মানে বলছি। এক্ষুনি আপনারা এটাও এসে বলবেন মমতা ব্যানার্জি যখন করছিল তখন কি করছিলেন, তখন আপনারা বলেছিলেন তো, তখন তো আমি এইসবের মধ্যে থাকতাম না। পরিষ্কার কথা, সব থেকে বড় কথা, আমি পলিটিক্যাল বিষয়ে থাকতাম না। আর সেই 2021-এ লাস্ট বোধহয় একটা ভিডিও বানিয়েছিলাম, তাও একটা মজার প্লাস বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমি লাস্ট 2 বছর আগে থেকে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? আপনাদেরকে বলে রাখি কথাটা, আপনাদেরও জানাটা দরকার, মানে নাহলে ভাববেন হঠাৎ করে আমি কেন এত পলিটিক্যাল নিয়ে মানে ভিডিও নিয়ে পড়ে আছি। তো 2 বছর আগে থেকে আমি ভিডিও বানাই, আমি সব জায়গায় গিয়ে আমি খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, এই ওই সেই, বাড়িতে কুকুর বিড়াল সবকিছু নিয়ে ভিডিও বানাই। তো ওগুলো যেরকম আমার কাছে একটা টপিক, তো ইলেকশন হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, ডেফিনেটলি প্রত্যেকটা মানুষের, আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে যা মানুষ আছে 80% মানুষই পলিটিক্যাল ব্যাপার নিয়ে খুব ইন্টারেস্টেড। আর আমি তাদের মধ্যে থেকে আলাদা কেউ না। হ্যাঁ, হয়তো আমি একটুখানি ডিট্যাচ ছিলাম, কিন্তু তার মানে এই না যে আমি আমার মানে পছন্দটা অপছন্দটা বলতেও পারবো না, জানাতে পারবো না। যার ভালো লাগবে সে শুনবে, যার ভালো লাগবে না সে বেরিয়ে যাবে। কিন্তু আমি বলবো কি আছে, বললে কি আছে, ক্ষতি কি আছে? আর সরকার, আমাদের রাজ্য সরকার এত দয়ালু, নিজের মুখে কালকে বাজেটের পরে বলেছেন যত আমাকে নিয়ে সমালোচনা হবে, শুনে নাও বন্ধুরা, আমি কিন্তু ভুলভাল বলছি না, সমালোচনা হবে ইন্টারনেটে, মানে সোশ্যাল মিডিয়াতে, আমি তত গ্রো করবো, তত কাজের এনার্জি বাড়বে। তো কি হয়েছে, ভালো জিনিসগুলো যেটা সরকার হয়তো ভুলে গিয়ে থাকতে পারে, অনেক কাজের মধ্যে হতেই পারে তার মাথা থেকে সেই পয়েন্টগুলো আউট হয়ে গেছে, একটু যদি তুলে ধরি বা আমার থ্রুতে, আমার ভিডিও থ্রুতে কেউ যদি তার কাছে পৌঁছায়, ঠিক আছে, তাহলে সেটা ভালো না? খুব ভালো। চলো আসি বন্ধুরা, দেখা হবে পরেই। এত বড় লোকদের সরকার, ওতে পেপারে দেখছে দুদিন অন্তর 5 কোটি টাকা, 15 কোটি টাকা, 10 কোটি টাকা সব বিক্রি হয়ে যাচ্ছে নেতাগুলো। এগুলো সব হচ্ছে সরকার বড় লোকদের, গরিবদের কোনো সরকার নেই। গরিবদের যদি সরকার হতো না, গরিবদের কথা আগে ভাবতো, গরিবদের কথা আগে মুসলিম হলেও আমাদের ভালো থাকতে খারাপ হয়নি, আর ওনার ভালো করে নিয়েছে আজকে আমাদের ভান্ডার বলে কিছু করতে হবে না, এখন ডিবিটি লিংক করলেই হয়ে যাবে। তাহলে আমরা কোথায় যেয়ে পড়বো বলো? ঘর ভাঙবো না একত্রিত না ডিবিটি লিংক করবো না রেশন কার্ড তোমার দিতে যাবো, কোনটা করবো আমরা? ঠিক আছে, আমরা এইরকম ভাষায় দেবে তা আমরা ভাবতেই পারিনি যে এরকম পেটে লাথি মারবে আমাকে। ধন্যবাদ। গরিবদের সংসার না, এটা মানে গরিবদের হচ্ছে ইয়ে না, ঠিক আছে, সরকার না, এটা বড় লোকদের সরকার। আপনাদের আমি একটাই কথা জানাবো, আপনারা কি সকলে হতভম্ব হয়ে গেছেন? আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এই বার্তা পৌঁছে যাবে সকলের কাছে।
কারণ দেখুন, আপনার বাড়ির যে কোনো কেউ কাজের মাধ্যমে যুক্ত, আপনি কি করছেন ওটা সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সব কিছু সবার কাছে পৌঁছে যাবেন। কি চাইছে, কি হওয়া দরকার, ঠিক আছে, এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আপনি দেখলেন, আপনার পরিবারের যে কেউ দেখলো, অন্য পরিবারের যে কেউ, এইভাবেই তো সরকারের কাছে মাধ্যমে এই বার্তাটাগুলো পৌঁছে যাবে, আলোচনা হবে, তবেই তো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা গঠন হবে।